আসসালামু আলাইকুম। শুরু করছি। গল্পের নাম মন্দেওয়ানা। লেখিকা জেরিন আক্তার। পর্ব ৯। সকালে কাব্য কিছু কথা বলেছিল তার বাবাকে, সেগুলোই এখন তৌকির চৌধুরী শ্রাবণের সাথে আলোচনা করবেন। শ্রাবণ বলল, কাব্য কি করতে চায় এখন? তৌকির চৌধুরী কফি মগটা রেখে গভীর শ্বাস ছেড়ে বললেন, সকালে বল যে ও নাকি অফিসে জয়েন করবে। এত আগে কেন? ওর তো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি। কয়েকটা মাস আছে। হুম, আমিও তাই বলেছি। কিন্তু বারবার বলছে যে ও এই মাস থেকেই কাজে লেগে পড়বে। শ্রাবণ ভাবুক গলায় বলল, বুঝতে পেরেছি ওর ব্যাপারটা। বিয়ে করবে তো একটা দায়িত্ব আছে না? কিন্তু ওর কি কোনো অভাব? ও পড়াশোনাটা কমপ্লিট করুক, এরপরে যা ইচ্ছে তাই করবে। তাও ঠিক। তবে আমার কথা শুনবে না। তুমি ওকে বুঝিও। ঠিক আছে, বাড়িতে ফিরে বোঝাবো। এর একটু পরে শ্রাবণ হিয়াকে কল দিল। হিয়ার সাথে মিনিট ৫ কথা বলে আবার কাজ করবে। হিয়া মাত্রই গোসল করে খেয়ে শুয়েছিল। শ্রাবণের ফোন পেয়ে উঠে ব্যালকনিতে চলে গেল। নিজেই আদুরে গলায় ডাক দিল, হ্যালো জামাইজান, কি করছেন? আপনার জামাইজান তার বুজানকে মিস করছে। মিস করা ছাড়া কি করছে সে? লাঞ্চ টাইমে বসে আছে। তুমি কি করছ? আমিও বসে আছি। খেয়েছেন কিছু? হুম। তুমি? হুম। কখন আসবেন? রাতে। অনেক রাতে আসবেন? অনেক রাতে নয়, এই ৯টা বাজবে। আবার বেশিও বাজতে পারে। তোমার কিছু লাগবে? উহু। কিছু খাবে? উহু। তাহলে? কিছুই লাগবে না? শ্রাবণ হেসে বলল, আমাকেও না? হিয়া মুচকি হেসে বলল, লাগবে। কি লাগবে? আপনাকে। একটা কিস দাও। রাতে আসবেন তখন দিব। এখনই দাও। একটা। উহু, রাতেই। ঠিক আছে, দেখবনি কতগুলো দাও। যদি না পাই বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। হিয়া হেসে বলল, আপনি ফেলে দেওয়ার আগেই চুমু দিব। আপনি ফেলে দেওয়ার কোনো সুযোগই পাবেনই না। শ্রাবণ ভ্রু উঠিয়ে বলল, আচ্ছা, দেখা যাবে। হিয়া নিজেই খিলখিল করে হেসে উঠল। শ্রাবণ বলল, হাসবেন না বুজান। এসে যদি চুমু না পাই, যদি আমার চেয়ে নিতে হয় তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আসুন। চুমু দিব। শ্রাবণ বুকে হাত দিয়ে বলল, উফ, এভাবে বলো না, এখন আসতে পারবো না। তাহলে কি আর করার? ও হ্যাঁ, শোনো, রিয়া এসেছিল। কই না তো। ওহ। শ্রাবণ আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। রাত ৮টার দিকে শ্রাবণ আর তৌকির চৌধুরী বাড়িতে ফিরে এল। তৌকির চৌধুরী ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে গা এলিয়ে দিলেন। আর শ্রাবণ স্যুটটা হাতে নিয়ে সোফায় বসল। প্রতিদিনের মতো হিয়া তো ড্রয়িং রুমেই থাকে, আজ নেই দেখে আশেপাশে তাকিয়ে খুঁজল। কলিং বেলও তো দিয়েছে, তাহলে কি শুনতে পায়নি? নাকি কোনো কাজ করছে? শ্রাবণ টেবিলে থেকে পানির গ্লাসটা হাতে নিল। গ্লাসের সবটুকু পানি খেয়ে সাবিহা চৌধুরীকে বলল, আম্মু, হিয়া কোথায়? রুমে আছে। শরীরটা ভালো না। শ্রাবণের কপালে ভাঁজ পড়ল। সাথে সাথে উঠে দাঁড়াল। ধীর পায়ে সিঁড়ির কাছে যেতে যেতে বলল, খেয়েছে কিছু? হুম, অনেক জোর করার পরে খেয়েছে। এখন মনে হয় শুয়ে আছে। শ্রাবণ থমথমে গলায় বলল, দুপুরে তো ভালোই কথা বলছিল, এর মাঝে আবার কি হল? এর উত্তরে সাবিহা চৌধুরী এগিয়ে এসে কিছু বলার আগেই শ্রাবণ পায়ের গতি বাড়িয়ে উপরে চলে গেল। রুমে এসে দেখল হিয়া শুয়ে আছে, বলতে ঘুমিয়ে গিয়েছে। শ্রাবণ কোনো শব্দ করল না। এগিয়ে এসে হিয়ার কপালে হাত দিয়ে দেখল জ্বর এসেছে কি না। কিন্তু জ্বর আসেনি। শ্রাবণ ভাবল হয়তো দুর্বলতা থেকেই এভাবে শুয়ে ঘুমিয়ে গিয়েছে। শ্রাবণ ওয়াশরুমে ঢুকল। সারাদিনের কাজের চাপে শরীরটা ক্লান্ত থাকায় লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেও দেখল হিয়া বিভোরে ঘুমাচ্ছে। শ্রাবণ টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে গেল। নিচে এসে রাতের খাবার খেয়ে রুমে ফিরল। এরপরে দরজা লাগিয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে এসে বিছানায় হিয়াকে ঘেঁষে বসল।
খানিকক্ষণ পরেই হিয়ার ঘুম ভেঙে যায়। পাশে শ্রাবণকে দেখে জড়িয়ে ধরে শুয়ে রইল। শ্রাবণ নিরেট কণ্ঠে বলল, পেট ব্যথা? হিয়া মাথাটা নিচু করে বলল, হুম। আপনি জানলেন কি করে? আমার বউয়ের কখন কি হয় সব জানা আছে আমার। হিয়া লজ্জা পেয়ে শ্রাবণের কোলে মাথা রেখে বলল, ভালো লাগছে না কিছুই। একটু জড়িয়ে ধরুন না গু। আরেকটু কাজ আছে বুঝান। হয়ে এসেছে প্রায়। হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে রইল। শ্রাবণ প্রজেক্টার কিছু কাজ রেডি করে ল্যাপটপটা রেখে বিছানায় এসে শুয়ে পড়ল। হিয়াকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। হিয়া থেকে থেকে মাথা তুলে শ্রাবণকে দেখছে। শ্রাবণ হিয়ার কপালে চুমু দিয়ে বলল, শুনেছি মেয়েদের এই টাইমে নাকি অনেক কিছু খাওয়ার ক্রেভিংস জাগে, তো কিছু খাবে এনে দিব? না, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। শুধু আপনাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে গি। আচ্ছা বুঝান, শোনো না। হুম বলুন। শ্রাবণের মুখে বাঁকা হাসি খেলে গেল। বলল, বলছি এই কয়েকদিন তোমার কাছে যাওয়া যাবে না, তাই না? হিয়া লজ্জায় পুরো লাল। কান দিয়ে শুধু ধোঁয়া বের হচ্ছে। অতঃপর শ্রাবণের বুকে কিল মেরে বলল, অসভ্য লোক কোথাকার! একটু লজ্জা নেই? রাত তখন 10টা। কাব্য ব্যালকনিতে এসে চেয়ারে বসল। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সময়ে নেহাকে কল দিল। হ্যালো নেহা, কি করছ? শুয়ে পড়েছি। আপনি কি করছেন? বসে আছি। খেয়েছ? হুম। আপনি? হুম। আচ্ছা, তুমি কি ফ্রি আছো কালকে? আছি। কেন? দেখা করো কালকে। ঠিক আছে গি। তোমার কোথাও আসতে হবে না। রেডি হয়ে থেকো, আমিই তোমাকে নিয়ে যাব গু। আচ্ছা। তাহলে কখন আসবেন? তুমি কখন বের হতে চাও? সকালে না বিকেলে? বিকেলে গু। বেশ, তাই হবে গু। কেটে গেল সপ্তাহখানিক। এর মাঝে হিয়াও দুদিন ওর বাবার বাড়িতে থেকে এসেছে। অন্যদিকে কাব্যও সুস্থ হয়ে উঠেছে। বিয়ের ডেটও দেওয়া হয়েছে। পরশু বিয়ে। সাবিহা চৌধুরী সব গোছগাছ শুরু করে দিয়েছেন। তবে সবার থেকে হিয়ারই বেশি আনন্দ লাগছে। বিয়েটা বড় করে হচ্ছে না, আবার ছোট করেও হচ্ছে না। কাব্য নিজেও বলেছে প্রতিষ্ঠিত হোক তখন ধুমধাম করে বিয়ে করবে। আজ দুপুরে তকির চৌধুরী বাড়িতে এলেন। একটা ফাইল রেখে গিয়েছেন। হিয়া ড্রয়িং রুমে বসে সাবিহা চৌধুরীর সাথে কাজ করছিল। তকির চৌধুরী ড্রয়িং রুমে এসে বসলেন। আর সাবিহা চৌধুরীর কাছে ফাইলটা চাইলেন। তিনি ফাইলটা রুম থেকে নিয়ে এসে বসলেন। হিয়া বলল, বাবা, খাবার বাড়ব? এখন খেতে গেলে অনেক লেট হবে মা গি। হিয়া বলল, তাহলে খাবার প্যাক করে দেই গি। সাবিহা চৌধুরী বললেন, ঠিক বলেছ গু। সাবিহা চৌধুরী আর হিয়া দুজনেই কিচেনে এসে খাবার একটা টিফিন ক্যারিয়ারে রেডি করে দিল। হিয়া এগিয়ে এসে তকির চৌধুরীর সামনে দাঁড়িয়ে আবদার করে বলল, বাবা, আমাকে সাথে নিয়ে যাবেন? বিশ্বাস করুন, আর কোনোদিন যেতে চাইব না গি। তকির চৌধুরী আর সাবিহা চৌধুরী দুজন দুজনার দিকে তাকিয়ে রইল। আবার দুজনেই হেসে উঠল। তকির চৌধুরী বললেন, ঠিক আছে, যাও, রেডি হয়ে আসো। আজকে শ্রাবণকে জানাবো না। না জানিয়েই নিয়ে যাব। দেখব ওর রিয়াকশন। হিয়া খুশি মনে উপরে চলে গেল। ঝটপট রেডি হলো একটা সুন্দর শাড়ি পরে। শাড়িটা পার্পেল কালার। রেডি হয়ে তকির চৌধুরীর সাথে চলে গেল। তিনি আগেই ছেলেকে বলবেন না। গাড়িটা এসে থামল অফিসে। তকির চৌধুরী হিয়াকে নিয়ে গেলেন সোজা শ্রাবণের কেবিনে। দুর্ভাগ্যবশত শ্রাবণ সেখানে ছিল না। মিটিং রুমে ছিল। তকির চৌধুরী হিয়াকে বসতে বলে চলে গেল মিটিং রুমে। মিটিং রুমে শ্রাবণ তার বাবাকে ঢুকতে দেখে বলল, এত দেরি করলে যে? ওই আসলে দেরি হয়ে গেল। মিটিংটা শেষ নাকি? না। তুমি আসলে না বলে টাইম পরে দিয়েছি। আরও 20 মিনিট পরে শুরু হবে ঘি। ওহ ঘ। তকির চৌধুরী চেয়ারে বসে বললেন, তোমার কেবিনে একজন কথা বলতে এসেছে। বলতে পারো সেটাও একটা ইম্পর্ট্যান্ট মিটিংই, আবার ইম্পর্ট্যান্ট পারসন। দেখা করে এসো। শ্রাবণ কপাল কুঁচকে বলল, আমার রুমে কেন? এখানে নিয়ে আসতে গু।
আরে বাবারে কি বললাম তোমাকে? তোমার ইম্পর্ট্যান্ট পার্সন অ্যান্ড ইম্পর্ট্যান্ট মিটিং। শ্রাবণ উঠে চলে গেল। কিছু একটা আঁচও করতে পারছে। এদিকে হিয়া পুরো রুমটা দেখছে। একটা ডেস্ক, বুকশেলফ, বড় একটা মানিপ্লান্ট গাছ, সাথে সোফা ও টি টেবিল। বেশ পরিপাটি। বুকশেলফে কতগুলো পুরস্কার সম্মাননা, সার্টিফিকেট। হিয়া সেগুলোই দেখছিল। শ্রাবণ দরজা খুলে ভিতরে ঢুকল। হিয়া পেছনে ফিরে তাকাল। শ্রাবণ হেসে বলল, তো ম্যাডাম, আপনি এখানে? আপনাকে স্বাগতম গু। হিয়া এগিয়ে এল। শ্রাবণ হিয়ার হাতটা ধরে নিয়ে গিয়ে ওর নিজের চেয়ারটায় বসতে বলল। হিয়া মাথা নাড়িয়ে বলল, ছি ছি, এটা আপনার চেয়ার। আমি বসব কেন? আরে ম্যাডাম, বসতে বলেছি, বসুন গু। হিয়াকে জোরপূর্বক বসিয়ে দিয়ে শ্রাবণ হেসে হেসে বলল, আমি আগেই টের পেয়েছিলাম তুমি আসবে গু। কেমন করে টের পেলেন? শ্রাবণ মস্করা করে বলল, আমার আগের বুটা এসে বলল তুমি রেডি হচ্ছ। এরপরে আরও শিওর হতে কামালকে কল দিলাম। সে বলল ম্যাডাম অফিসে আসবে। তাও বিশ্বাস হচ্ছিল না। এখন চোখের সামনে দেখেই বিশ্বাস হল গু। আপনার আগের বুটা আমার খবর জানে কি করে? ও ভূত। সব জায়গায় যেতেও পারে। আর তোমার খবর তাড়াতাড়ি আমায় দিতেও পারে গু। হিয়া তখনও কথাটা ভেবেই যাচ্ছে। ও কোথায় যায়, কি করে শ্রাবণ জেনে যায় কিভাবে? এই মুহূর্তে শ্রাবণ রনি আর একজন স্টাফকে ডাকল। দুজনেই কেবিনে ঢুকল। শ্রাবণ হিয়াকে দেখিয়ে বলল, এ হচ্ছে তোমাদের ম্যাডাম, মিসেস শ্রাবণ গু। রনি বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? হুম, ভালো উ। শ্রাবণ রনিকে বলল, একটা মিটিং আছে। এইদিকে যেন কেউ না আসে। আর কি কি লাগবে সব যেন বলার আগেই পায় উ। স্টাফ ছেলেটা বলল, ঠিক আছে স্যার, ম্যাডামের কোনো সমস্যা হবে না। এবং হতেও দিব না গি। রনি স্টাফকে নিয়ে বাহিরে গেল, বুয়াকে দিয়ে কফি, হালকা নাস্তার ব্যবস্থা করতে। শ্রাবণ হিয়ার কাছে এসে ঝুঁকে দাঁড়াল। হিয়ার ঠোঁটে শব্দ করে একটা চুমু দিয়ে বলল, থাকেন, আসছি। এসে আপনার সাথে ইম্পর্ট্যান্ট একটা মিটিং করছি গু। হিয়া মুচকি হেসে বলল, হুম। এখন যান। দেরি হচ্ছে গু। শ্রাবণ হিয়ার সাথে কথা বলে মিটিং রুমে চলে যায়। হিয়া শ্রাবণের চেয়ারটা ছেড়ে সোফায় এসে বসল। ওর অত সাহস নেই ওই চেয়ারে বসে থাকার। একটু পরে একজন মহিলা স্টাফ এসে হিয়াকে কফি, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। সাথে টুকটাক কথাও বলে গেল। বিকেল হয়ে গেল। শ্রাবণ মিটিংটা শেষ করে তাড়াহুড়ো করেই ফিরে এলো হিয়ার কাছে। হিয়া উঠে দাঁড়িয়ে বলল, আপনার মিটিংটা শেষ? শ্রাবণ দরজা লক করে এগিয়ে এসে মাথা নাড়িয়ে বলল, উহু, আসল মিটিং এখনো শেষ হয়নি গু। তাহলে যান উ। কোথায় যাব? মিটিংটাই তো আপনার সাথে গি। হিয়া বসে বলল, আপনার জন্য খাবার এনেছি গু। শ্রাবণ ইচ্ছে করে একটু গা-ছাড়া ভাব নিয়ে বলল, তো কি করব? হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, কি করব মানে? খাবেন গু? খাব না গি। কেন? আমি এত কষ্ট করে নিয়ে এলাম গু। যদি কষ্ট করে খাইয়ে দিতে পারো তাহলে খাব গু। হিয়া উঠে শ্রাবণের কাছে এসে হাত ধরে টেনে নিয়ে বসাল। এরপরে টিফিন ক্যারিয়ার থেকে খাবার প্লেটে ঢেলে খাইয়ে দিতে লাগল। শ্রাবণ 2 লোকমা খাওয়ার পরে জিজ্ঞাসা করল, তুমি খেয়েছ? হুম। বাড়িতে খেয়ে এসেছি গু। ওহ, আচ্ছা, তোমার এই অফিস ভালো লেগেছে? হুম, খুব ভালো লেগেছে গি। খাওয়া শেষ হলে তোমাকে নিয়ে যাব। সবার সাথে পরিচয় করাব। বলব মিসেস শ্রাবণ। কেমন হবে? হিয়া হেসে বলল, খুব ভালো হবে উ। সন্ধ্যাবেলা তকির চৌধুরী আর সাবিহা চৌধুরী চলে গেলেন হিয়ার বাবার বাসায়। পরশু তো ছোট ছেলের বিয়ে, ফোন করে আগেই আসতে বলেছেন। তাও আবার উনারা দুজনে গিয়ে বলে আসবেন। না বলে আসলে ভালোও দেখাবে না। পরদিন সকালেই বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেল। আজকে ছোট্ট করে হলুদ সন্ধ্যা হবে। রাতে আবার কাব্য, শ্রাবণ আর ওদের বন্ধুরা মিলে নেহাদের বাসায় যাবে। বলা যায় ট্রেন্ড হয়ে গিয়েছে গায়ে হলুদের রাতে মেয়ের বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেওয়া। এই বাড়িতে মেয়ে বলতে হিয়া আর রিয়া। রিয়া পার্লার থেকে সেজে এসেছে। আর হিয়া নিজে নিজেই।
কাঁচা হলুদ শাড়ি আর তার সাথে ম্যাচিং করে অর্নামেন্টস। তবে দেখে মনে হচ্ছে যেন পার্লার থেকেই সেজে এসেছে। শ্রাবণ পরেছে সাদা রঙের পাঞ্জাবি আর গলায় লাল রঙের ওড়না। সব ছেলেরাও তাই পরেছে। শ্রাবণ এত কাজের মাঝে ফোনটা রাখতে রুমে ফিরল। হিয়া সেজেগুজে সব জিনিস গুছিয়ে রাখছিল। শ্রাবণ হিয়াকে দেখে অবাক হয়ে দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে বলল, বলছি আমি কি ভুল করে এই ঘরে ঢুকে পড়লাম নাকি? হিয়া শ্রাবণকে খেয়াল করে তাকিয়ে বলল, হুম, অন্যের বউয়ের ঘরে ঢুকে পড়েছেন। এখন আমার স্বামী এসে দেখলে আপনাকে ইচ্ছেম তো কেলাবে গে। শ্রাবণ ভ্রু কুঁচকে বলল, তাই নাকি? হুমুঙ্ঘ। শ্রাবণ এগিয়ে এলো। হিয়াকে ধরে বলল, বিয়ে বাড়িতে অনেক লোক কিন্তু অনেক ছেলেও আছে, তাই বিনীতভাবে অনুরোধ রইল তাদের থেকে দূরে থাকার গু। হিয়া শ্রাবণের পাঞ্জাবির বোতাম ঠিক করে দিতে দিতে বলল, আপনার কাছেও অনুরোধ রইল, মেয়েদের থেকে দূরে থাকবেন। যদি দেখেছি ওইখানে মেয়েদের সাথে দাঁড়িয়ে রয়েছেন তাহলে ওইখানেই খবর করে ছাড়ব গু। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তোমার কথাই থাকবে। এখন চলো। দাঁড়ান 1 মিনিট গি। হিয়া বিছানায় থেকে সব জুয়েলারি মেকআপ ঠিক জায়গায় রেখে চলে গেল শ্রাবণের সাথে। ওরা দুজন বের হতেই রিয়া টিপটিপ পায়ে শ্রাবণের রুমে ঢুকল। ভিতর থেকে দরজাও লাগিয়ে দিল। অনেকটাই রাত হল শ্রাবণের ফিরতে। সবাই টায়ার্ড। কাব্য নিজের রুমে চলে গেল। আর বাকি সব কাজিনরা, ওদের বন্ধুরা গেস্ট রুমে। শ্রাবণ গাড়িটা পার্ক করে ঢুকল। হিয়া ড্রয়িং রুমে বসেছিল। হাতে শুকিয়ে যাওয়া মেহেদি তুলছিল। শ্রাবণ ওর পাশে এসে বসে মুখ বেঁকিয়ে বলল, যার বিয়ে তার খোঁজ নেই, আর তোমার সাজগোজের শেষ নেই। হিয়া মুখ ফুলিয়ে নিল। সাবিহা চৌধুরী ছেলের পিঠে হালকা চাপড় মেরে বললেন, তোমার এত ওর সাজগোজ নিয়ে মাথা ব্যথা কেন? বাড়িতে এই একটা মেয়েই। ও সাজবে না তো কে সাজবে? হিয়া মাথা নাড়িয়ে বলল, মা ঠিক বলেছেন গু। শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, ঠিক ভুল পরে এখন রুমে চলো। আল্লাহ রাতটা দিছে, একটু ঘুমাই চলো। এগুলো বাদ দাও এখন। আবার কালকে গি। হিয়া ধপ করে দাঁড়িয়ে বলল, প্রতিদিন যখন অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করে তখন ঘুম ধরে না। আর আজকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আজকে ঘুমে তলিয়ে যাচ্ছে গি। হুম, তলিয়েই যাচ্ছি। যাবে কি? হিয়া মুখ ভেঙচি দিয়ে সিঁড়ির দিকে গেল। ওদের এমন ঝগড়া দেখে সাবিহা চৌধুরী হেসেই দিলেন। শ্রাবণ রুমে এসে একটানে পাঞ্জাবিটা খুলে সোফার দিকে ছুঁড়ে মারল আর বলল, কি ছাতার মাথা এগুলো মানুষ পরে? হিয়া বীর বীর করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল হাত ধুতে। হাত ধুয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে বসল। একে একে চুলগুলো ভালো করে আঁচড়ে নিল। জুয়েলারিগুলো খুলে রাখল। শ্রাবণ টি শার্ট আর হাফ প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হল। এরপরে দরজা লাগিয়ে বিছানায় এসে বসল। বিছানার সাইড টেবিলে থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে শুয়ে পড়ল। হিয়া মেকআপ রিমুভ করে উঠে কাবার্ডের কাছে এলো। এখন আরেকটা শাড়ি বের করল। শ্রাবণ উঠে বসে বলল, থাক, এখন শাড়ি পরতে হবে না গি। হিয়া শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে কি পরব? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, শাড়ি না পরেও আসতে পারো। আমি না করব না ঘি। হিয়া চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, অসভ্য লোক কোথাকার উ। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, আরে একদিন শাড়ি না পরে নাইটিও তো পরে আসতে পারো। বলা যায় একদিন সারপ্রাইজ দিলে গু। হিয়া ঝাড়ি মেরে বলল, আপনার না ঘুম পাচ্ছে? ঘুমান। শ্রাবণ আগের ন্যায় শুয়ে বলল, বউ থাকলে কি ঘুম আসে? বউ শুধু স্বপ্নে ঘুরে। বলে আমাকে একটু জড়িয়ে ধরো উ। হিয়া চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হলো সফট জর্জেটের একটা শাড়ি পরে। খুব টায়ার্ড লাগছে, তাই লাইট নিভিয়ে এসে পানি খেয়ে শুয়ে পড়ল। শ্রাবণ ফোন স্ক্রোল করছিল। হিয়া ফোনটা টান দিয়ে নিয়ে অফ করে বালিশের নিচে রাখল। এরপরে বরাদ্দকৃত জায়গা শ্রাবণের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই হিয়া এই শাড়ি পাল্টে অন্য একটা শাড়ি পরে নিল। বাড়ি ভর্তি মানুষ, এই শাড়ি পরে যাওয়া যাবে না। শ্রাবণ উঠেনি। আর মনে হয় না 10টার আগে উঠবে।
রাতেই বলে দিয়েছে ওকে যেন কেউ ডাক না দেয়। হিয়া রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে গেল। সকাল ৯টার দিকে রিয়া নিচে নামল। ড্রয়িং রুমে তকির চৌধুরী আর হামিদ শিকদার বসে কথা বলছিলেন। হিয়া চা এনে দিল। রিয়া সবার সামনেই হিয়াকে বলল, আপু শ্রাবণ ভাইয়া উঠেনি? না, উঠেনি ও হোগ। রিয়া চলে গেল উপরে। উদ্দেশ্য শ্রাবণকে ডেকে তুলবে। যেই ভাবা সেই কাজ। ও শ্রাবণের রুমের সামনে এসে দাঁড়াল। রুমের দরজাটা খুলে ভিতরে ঢুকল। শ্রাবণ হিয়া এসেছে ভেবে আবার চোখ বন্ধ করে রাখল। রিয়া এসে দেখল শ্রাবণ উবু হয়ে শুয়ে আছে। এদিকে হিয়ার মনে কেমন একটা খুঁতখুত লাগছে। তাই উপরে চলে এল। রিয়া শ্রাবণের কাছে এসে বসল। শ্রাবণ দেখে ফেলেছে এটা রিয়া। তাই আরও ঘুমের ভান ধরে রইল, যাতে ও চলে যায়। কিন্তু রিয়া গেল না, বরং কাপা কাপা হাতে শ্রাবণের পিঠে হাত রেখে ডাকল, ভাইয়া উঠবে না? ভাইয়া? শ্রাবণ চোখ খুলে তাকাল। এরপরে উঠে বসল। কপাল কুঁচকে বলল, তুমি এখানে? কিছু বলবি? না মানে নিচে সবাই কথা বলছে, সেখানে তোমাকে দেখতে পেলাম না, তাই এলাম। এসে দেখলাম ঘুমিয়ে আছো, তাই ডাকলাম। শ্রাবণ কিছু বলবে ঠিক তখনই হিয়া হুড়মুড় করে রুমে ঢুকল। এসে শ্রাবণকে সজাগ দেখে অবাক হল। আর এর থেকেও বেশি অবাক হল রিয়াকে ওর পাশে বসে থাকতে দেখে। রিয়া হিয়াকে দেখে হেসে বলল, আপু এসে দেখলাম শ্রাবণ ভাইয়া ঘুমাচ্ছে। সবাই নিচে কথা বলছে, মজা করছে, আর ভাইয়া সেখানে নেই, তাই ভাইয়াকে ডেকে তুললাম। হিয়া দাঁত চেপে সোফার কাছে এসে ওর আর শ্রাবণের জামাকাপড়গুলো নিয়ে বাস্কেটে রাখল। এরপরে একটা ওড়না দিয়ে খুব জোরে জোরে সোফা ঝাড়তে লাগল। এক এক বাড়ি যেন সোফায় দিচ্ছে না, মনে হচ্ছে সেগুলো রিয়াকেই দিচ্ছে। শ্রাবণ তৎক্ষণাৎ বিছানায় থেকে নামতে নামতে রিয়াকে বলল, তুলি যা, আমি আসছি। ঠিক আছে গি। রিয়া চলে গেল। শ্রাবণ তড়িৎ পায়ে ওয়াশরুমে চলে গেল। হিয়ার আগে হিরহির করে বিছানা গুছিয়ে রাখল। ইচ্ছে করছে এই শ্রাবণকে তুলে একটা আছাড় মারতে। রাতে বল যে সকালে যেন ওকে কেউ না ডাকে। আর সকালে অন্য মেয়ের ডাকে ঠিকই উঠে পড়ল। কতটা খাচ্চর লোক। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে টাওয়ালটা বিছানায় রাখল। হিয়া বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। শ্রাবণ এগিয়ে এসে মুখে হাসি রেখে বলল, বলছি কি হয়েছে, রেগে আছো কেন? হিয়া কিছু বলল না। অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ বিড়বিড় করে বলল, এই রে হয়ে গিয়েছে গি। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ আরও কাছে এসে বলল, বুজান সরি, আর হবে না গি। শ্রাবণ এই প্রথমবার মনে হয় সরি বল হিয়াকে। এর আগে বলেছে কিনা ও বলতে পারবে না, তবে বেশিরভাগ এইবারই প্রথম বলল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে বলল, সরি বলছেন কেন? তুমি রাগ করেছ বলে গি। আমি রাগ করিনি, জেলাস হচ্ছে আমার শ্রাবণ হেসে বলল, ওহ, তাহলে রাগ করনি? তাহলে আমার সরিটা ফেরত দাও। হিয়া নাকমুখ কুঁচকে বলল, সরি ফেরত দিব মানে? শ্রাবণ সোজা হয়ে বসে বলল, রাগ করনি তাহলে শুধু শুধু সরি বললাম যে গি। হিয়া বিছানায় থেকে নেমে যেতে যেতে বলল, আমাকে বল যে ডেকো না। আর ঠিকই পরের ডাকে উঠে বসেছিল, দেখবেন আজ সারাদিনে একটা কথাও বলবো না গি। বলেই চলে গেল। শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তোমাকে কথা বলানো আমার কাছে কোনো ব্যাপারই না। তবে রিয়া কেন এই ঘরে এসেছিল? ও যে আমাকে ডাকতে আসেনি এটা তো শিওর এর একটু পরে হিয়া কফি নিয়ে এলো শ্রাবণের জন্য। শ্রাবণের সামনে ধরে রাখল, তবুও কথা বলল না। শ্রাবণ হিয়াকে কথা বলাতে বলল, এটা কার জন্য? হিয়া কিছু বলল না। কফিটা জোরপূর্বক শ্রাবণের হাতে দিয়ে ড্রেসিং টেবিলের কাছে চলে গেল। এই সময় সাবিহা চৌধুরী নক করে রুমে ঢুকলেন। তিনি এসে অস্থির কণ্ঠে হিয়াকে বললেন, হিয়া, তোমাকে যে নতুন বউয়ের গহনা দিয়েছিলাম সেগুলো একটু দাও তো মা গু। হিয়া দিচ্ছি বলে চাবি নিয়ে কাভার্ড খুল। সামনেই গহনাগুলোর বাক্স রেখেছিল, সেটা দেখতে পাচ্ছে না। ওর নিজের গহনার বাক্স আছে কিন্তু নতুন বাক্সটা পাচ্ছে না। সাবিহা চৌধুরীকে তকির চৌধুরী ডেকে উঠায় তিনি বললেন,
হিয়া তুমি এগুলো নিয়ে আমার ঘরে একটু এসো। আমি যাচ্ছি গু। ঠিক আছে মা, যাচ্ছি উ। সাবিহা চৌধুরী চলে যেতেই হিয়া দরজাটা লাগিয়ে দিয়ে কাভার্ডের কাছে এলো। পুরোটা কাভার্ড খুঁজে দেখল কিন্তু সেই বাক্সটা পেল না। তড়িৎ পায়ে ড্রেসিং টেবিলে এসে খুঁজল, সেখানেও নেই। সাইড টেবিলেও রাখেনি। হিয়া ঘামতে শুরু করল। অথচ এসি অন। শ্রাবণ এগিয়ে এসে বলল, কি হয়েছে, কি খুঁজছ? হিয়া থমথমে কণ্ঠে বলল, মা নতুন বউয়ের গহনাগুলো আমার কাছে দিয়েছিল। আমি সেগুলো এখানেই রেখেছিলাম কিন্তু পাচ্ছি না। সব জায়গায় খুঁজলাম গু। কি বলছ? শিওর তুমি পাচ্ছ না? হুমুঙ্ঘ। ভালো করে খুঁজে দেখো, তোমার গহনার মধ্যেও তো যেতে পারে গু। উহু, যায়নি। ওইটার বাক্সটাই আলাদা। সেটাই বেশ কিছু গহনা। আমি কি হারিয়ে ফেললাম গু? বলেই আবার কাঁদতে লাগল। শ্রাবণ বলল, তুমি শান্ত হও, আমি দেখছি। আগে বলো, চাবি কই রেখেছিলে? চাবি যেখানে থাকে সাইড টেবিলের ড্রয়ারে ছিল গু। শ্রাবণ ভাবুক কণ্ঠে বলল, তাহলে চুরি হয়েছে। হারায়নি গু। শ্রাবণ আবার খুঁজল। সাথে হিয়াও। হিয়া শেষে সোফায় এসে বসে মাথাটা নিচু করে ধরে কাঁদছে। শ্রাবণ ফোনটা নিয়ে বিছানায় বসে রুমের হিডেন সিসিটিভির ফুটেজ চেক করতে শুরু করল। শ্রাবণ সিসিটিভির ফুটেজ চেক করতে করতে হিয়াকে বলল, গয়নাগুলো কবে রেখেছিলে? কালকের আগের দিন গু। এরপরে আর কি ওই কাভার্ড খুলেছিলে? না, ওইটা আর খোলা হয়নি গু। শ্রাবণ ফুটেজটা ভালো করে খেয়াল করল। ফুটেজটা টেনে টেনে দেখতে লাগল। মিনিট 15 পরে উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে ভরে হিয়ার কাছে এসে দাঁড়াল। হিয়াকে সোজা করে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদবে না। আমি দেখছি। তুমি আম্মুকে গিয়ে বলো যে আপনার ছেলে গয়নাগুলো নিয়ে আসছে গু। কিন্তু গয়না তো নেই। কি করে নিয়ে যাবেন? আমি যেভাবেই নিয়ে যাই, তুমি এখন কান্না থামিয়ে আম্মুর কাছে যাও। হিয়া যেতে চাইল না। শ্রাবণ হিয়াকে দাঁড় করিয়ে চোখ মুছে জোরপূর্বক দরজার বাহিরে পাঠাল। হিয়া যেতে গিয়েও ফিরে এসে শ্রাবণকে ধরে বলল, আমি বলতে পারব না। আমার ভয় হচ্ছে। আপনি চলুন ঘু। শ্রাবণ চোখ গরম করে তাকাল। হিয়া আমতা আমতা করে চলে গেল। এতগুলো গয়না কি করে হারিয়ে গেল না, চুরি হলো ওর মাথাই ধরছে না। ও সাবিহা চৌধুরীর রুমের সামনে গিয়ে দাঁড়াল। ভিতরে ঢোকারও সাহসও হচ্ছে না। সাবিহা চৌধুরী হিয়াকে দেখে বললেন, কি হলো, ভিতরে এসো। ওখানে দাঁড়িয়ে কেন? হিয়া ভিতরে ঢুকল। তকির চৌধুরী সোফায় বসে ফোনে কথা বলছেন। হিয়া গিয়ে বিছানায় বসে সাবিহা চৌধুরীকে বলল, মা গহনার বাক্স আপনার ছেলের কাছে। উনি নিয়ে আসছে গি। সাবিহা চৌধুরী হেসে বললেন, ওহ, শ্রাবণ নিয়ে আসছে। ঠিক আছে। আর হ্যাঁ, দেখো তো কোন শাড়িটা পরব আজকে। হিয়া একটা শাড়ি সিলেক্ট করে বলল, এইটা পরবেন? এইটাই মানাবে। আর আপনি যেটাই পরেন সেটাই ভালো লাগে। এখনও আপনাকে বেশ স্মার্ট লাগে। জানেন আমার না, এক এক সময় তো মনে হয় আপনার বিয়ে হয়নি গি। হিয়া গড়গড় করে কথাগুলো বলে দিল। সাবিহা চৌধুরী আর তকির চৌধুরী দুজনেই কথাগুলো শুনে হতবাক। তকির চৌধুরী গলা খাকারি দিয়ে ব্যালকনিতে চলে গেল। হিয়া কপালে ভাঁজ ফেলে আস্তে করে বলল, মা ভুল কিছু বলে ফেলেছি কি? সাবিহা চৌধুরী ফিক করে হেসে হিয়ার গালে হাত রেখে বললেন, পাগলি একটা ঘি। শ্রাবণ রুম থেকে বেরিয়ে রিয়ার রুমে এলো। রিয়া ব্যাগ থেকে জামাকাপড় বের করছিল। শ্রাবণ রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিয়া সোজা হয়ে দাঁড়াল। শ্রাবণের এভাবে দরজা লাগিয়ে দেওয়া দেখে একটু অবাক হল বইকি। শ্রাবণ এগিয়ে এসে স্পষ্ট কণ্ঠে বলল, গয়নাগুলো কোথায় রে? রিয়া কপাল কুঁচকে বলল, কিসের গয়না? শ্রাবণ দাঁত চেপে বলল, নাটক বন্ধ করে ইমিডিয়েট গয়নাগুলো বের করে দে। কিসের গয়না ভাইয়া? শ্রাবণ তপ্ত শ্বাস ফেলে ঠাস করে থাপ্পড় মারল রিয়ার গালে। রিয়া তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল। শ্রাবণ এগিয়ে এসে তির্যক কণ্ঠে বলল, কি ভেবেছিস কিচ্ছু জানতে পারব না? এত সোজা আমার ঘরে ঢুকে চুরি করা গি? রিয়া ছলছল চোখে তাকিয়ে রইল। ওর এত নিখুঁতভাবে কাজও যে শ্রাবণ ধরে ফেলবে সেটা অসম্ভব মনে হচ্ছে। গয়নাগুলো ওই সরিয়ে ফেলেছে।
সেটা শ্রাবণ কি করে জানল? ও আর হিয়া তো কালকে রুম থেকে বেরিয়ে যাওয়ার পরেই গিয়েছিল। তাহলে শ্রাবণ জানল কি করে? শ্রাবণ ফোন বের করে ফুটেজটা দেখায়। যা দেখে রিয়া লজ্জায় অনুশোচনায় গয়নাগুলো বের করে আনল। এখন লুকিয়েও কোনো লাভ হবে না। শ্রাবণ গয়নার বাক্সটা নিয়ে রিয়াকে বলে গেল, বাড়িতে বিয়ে তাই কিছু বললাম না। ভেবে নিসানা তোকে বাচ্চা বলে ছেড়ে দিব। আগেরবারও মিরাজের সঙ্গে থেকে কি চাল চেলেছিলি ভুলে যায়নি। আর না ভুলে যাব। তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। ভালো হয়ে যাগু। বলে 1 সেকেন্ডও দাঁড়াল না। রুমের দরজা খুলে চলে গেল। অতঃপর সাবিহা চৌধুরীর রুমে এল। হিয়া শ্রাবণের হাতে গয়নাগুলো দেখে উঠে দাঁড়াল। শ্রাবণ গয়নাগুলো বিছানায় রেখে তার মাকে বলল, আম্মু এগুলো আমি অন্য জায়গায় রেখেছিলাম। তাই নিয়ে আসতে দেরি হল। দেখো তো ঠিক আছে কি না। সাবিহা চৌধুরী বললেন, ওহ তুমি রেখেছিলে। এতে আবার দেখার কি আছে গিউ। শ্রাবণ বলল, তবুও দেখে নিও। আর হিয়া চলো তো একটা কাজ আছে গিউ। হিয়া শ্রাবণের সাথে চলে গেল। রুমের বাহিরে আসতেই হিয়া শ্রাবণকে ধরে আস্তে করে বলল, এগুলো আপনি রেখেছিলেন? উহু কি? তাহলে যে বললেন মাকে। হুম। তা না বলে কি বলতাম যে চুরি হয়েছিল? না। কিন্তু কোথায় পেলেন এগুলো? পেয়েছি একটা জায়গায়। কোথায় বলুন না। আর জানলেনই বা কি করে? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, বলব না। তোমাকে বললে আমার প্রথম বউ রাগ করবে। ওই তো বল গয়নাগুলো কোথায় ছিল গ। হিয়া রেগে গিয়ে বলল, তাহলে আমার কাছে কি? যান না আপনার প্রথম বউয়ের কাছে। আসতে হবে না আমার কাছে। আর একটু আগে বলেছিলাম না যে সারাদিন কথা বলব না। আমি সত্যিই কথা বলব না গি। শ্রাবণ বলল, তাহলে তখন বললে কেন? তখন বিপদে পড়েছিলাম বলে বলেছি। তা না হলে বলতামই না গি। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ঠিক আছে বলো না। বলতেও হবে না গি। হিয়া গটগট করে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, সত্যিই বলব না। থাকুন দেখি কতক্ষণ থাকতে পারেন গ। হিয়া চলে গেল। শ্রাবণের উত্তর শোনারও অপেক্ষা করল না। ওইদিকে পাশে দাঁড়িয়ে তৌকির চৌধুরী সব শুনলেন। শ্রাবণের কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, কোনো সিরিয়াস বিষয় নিয়ে ঝামেলা হলো নাকি? শ্রাবণ হালকা হেসে বলল, না। দেখবে একটু পরেই এসে কথা বলবে গি। তৌকির চৌধুরী বললেন, মনে হয় না আসবে গি। শ্রাবণ বাঁকা হেসে বলল, আরে বেশি না 10 থেকে 15 মিনিটই দেখো না গি। তৌকির চৌধুরী কৌতূহল নিয়ে বললেন, বেশ দেখাই যাকু। তৌকির চৌধুরী শ্রাবণকে নিয়ে রুমে ঢুকলেন। সাবিহা চৌধুরী শাড়ি রেখে সব জিনিস গুছিয়ে নিচে চলে গেলেন কাজে। হিয়া রুমে এসে শাড়ি বের করল। দুটো শাড়ির অপশন রয়েছে, একটা গোলাপি আরেকটা লাল। শ্রাবণ আজকে আবার সাদা পাঞ্জাবি পরবে। হিয়া দোটানায় পড়ে গেল কোনটা পরবে। শ্রাবণকে যে জিজ্ঞাসা করবে তাও তো পারবে না। রাগ করে এসে পড়েছিল তখন। এখন কথা বলতে গেলে শ্রাবণী তেরা করে কথা শুনিয়ে দিবে। কিন্তু আরেক দিকে কোন শাড়ি পরবে সেটাও জানা দরকার। যা কথা শোনানোর শোনাবে পরে দেখা যাবে। আগে এই শাড়ির ঝামেলাটা ঠিক করা দরকার। হিয়া রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ এখন ওর বাবার ঘরেই রয়েছে। হিয়া রুমের দরজার সামনে এসে দাঁড়াল। শ্রাবণ ওর বাবার সাথে বসেছিল। হিয়া দরজা ধরে দাঁড়ালম। তৌকির চৌধুরী ওকে খেয়াল করে শ্রাবণকে ইশারা করে ওদিকে তাকাতে বলল। শ্রাবণ হিয়াকে দেখে মুচকি হাসল। তৌকির চৌধুরী মুখে হাসি বিদ্যমান রেখে হিয়াকে বললেন, হিয়া কিছু বলবে? হিয়া হেসে বলল, না আসলে উনাকে। শ্রাবণ উঠে চলে এল। হিয়া শ্রাবণকে বলল, একটু চলুন তো। শ্রাবণ যেতে যেতে বলল, চলো। হিয়া আগে আগে গেল। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তার বাবার দিকে তাকিয়ে হেসে চলে গেল। বরাবরের মতো তৌকির চৌধুরী ওদের দুজনের বন্ডিং দেখে মুগ্ধ। আর দোয়া করলেন এভাবেই যেন সারা জীবন ওদের মাঝে এই ভালোবাসা বেঁচে থাকে। রাত 10টার দিকে নেহাকে নিয়ে সবাই চৌধুরী বাড়িতে এল। সাবিহা চৌধুরী ছেলের বুকে বরণ করে নিলেন। অন্যদিকে হামিদ শিকদার আর মাহিমা বেগম চলে গিয়েছেন।
কালকে সকালে আবার হামিদ শিকদারের কোর্টে যেতে হবে বলে। সবাই জোর করল থাকতে, কিন্তু কালকের কাজটা গুরুত্বপূর্ণ থাকায় চলে যেতে হলো তাদেরকে। বিয়ের সব নিয়মকানুন শেষ হওয়ার পরে সাবিহা চৌধুরী কাব্য আর নেহাকে নিয়ে গেলেন উপরে, কাব্যর রুমের সামনে। এদিকে রিয়া কাব্যর রুমের সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণ আবার একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। রিয়া রুমের পথ আটকিয়ে দাঁড়িয়ে রইল, কাব্য আর নেহা দুজনকে যেতে দিল না। বলল, বাসর ঘর সাজিয়েছি কষ্ট করে, টাকা না দিলে যেতে দিব না। শ্রাবণ কথা বলা শেষ করে এগিয়ে এলো। এসে সাবিহা চৌধুরী আর কাব্যর পেছনে দাঁড়াল। আর হিয়াকে বলল, তুমি হলে ঘরের মানুষ। ঘরের মানুষকে টাকা দিলেও চলে, আবার না দিলেও চলে। হিয়া শ্রাবণের হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে দাঁড় করাল। আর বলল, ঘরের মানুষ বাদ, আজকে আপনি আমার দলে কাব্য ভ্রু কুঁচকে বলল, বাব্বাহ ভাইয়া, দল পাল্টে ফেললে? শ্রাবণ হিয়াকে ধরে হেসে বলল, পাল্টাতেই হলো। তাড়াতাড়ি টাকা বের কর, আজকে আমিও ছাড়ছি না। কাব্য বিড়বিড় করে আওড়াল। সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে আপন কে যে পর হল রে। শ্রাবণের ডাকে ওর ধ্যান ভাঙল। কিরে, টাকা বের কর। কাব্য বলল, কত ভাবি? হিয়া দুহাত উঁচু করে ধরে বলল, বেশি না, মাত্র 10,000। কাব্য ওয়ালেট বের করে 10,000 টাকা বের করে হিয়াকে দিয়ে হেসে বলল, ভাবি খুশি তো? খুব খুশি। এবার যাও, আর তোমাদের বাসর রাতের জন্য দোয়া রইল। শ্রাবণ রসিকতা করে বলল, দেবর আর বান্ধবীর জন্য বেশি বেশি দোয়া করো। নেহা বেশ লজ্জা পেল। এরপরে হিয়া দরজা খুলে ওদের ভিতরে যেতে দিল। টুকটাক কথা বলল। নেহা লজ্জায় হিয়াকে ধরে আছে। শ্রাবণ হিয়াকে নিয়ে যাবে, এই সময় নেহা হিয়াকে ধরে মিনমিন করে বলল, আরেকটু থাক না। হিয়া নেহার হাতে হাত রেখে বলল, অনেক রাত হয়েছে, রেস্ট নে তোরা। এখন যাই রে। আর যদি কোনো অসুবিধা হয় বা কিছু লাগে তাহলে জানাস, আমি আছি। নেহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। হিয়া চলে এলো। কাব্য রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসল। নেহা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই আছে। কাব্য হাত বাড়িয়ে বলল, এখানে এসো। নেহা এগিয়ে আসতেই কাব্য ওর হাত টান দিয়ে পাশে বসাল। এদিকে হিয়া রুমে এসে শাড়ি খুলে নরমাল একটা শাড়ি পরে মেকআপ রিমুভ করছে। শ্রাবণ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হল। এরপরে হিয়া ঢুকল ওয়াশরুমে। শ্রাবণ ততক্ষণে রুমের লাইট নিভিয়ে ল্যাম্প লাইট জ্বালিয়ে বিছানায় এসে বসল। শরীরটা বেশ টায়ার্ড। ফোনটা হাতে নিতেই দেখল চার্জ নেই, তাই চার্জ দিয়ে এসে বসল। হিয়া বের হল। হাতমুখ মুছে পানি খেয়ে শ্রাবণের পাশে এসে শুয়ে পড়ল। শ্রাবণ হিয়ার পেটের উপরে মাথা রেখে শুল। এরপরে উপরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগল। হিয়া শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। শ্রাবণ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা ভেবে দেখেছ কি? হিয়া, এই হিয়া। হিয়া, কি হলো, ঘুমিয়ে গেলে নাকি? হিয়া। হিয়ার কোনো উত্তর নেই। বেচারি ঘুমিয়ে গিয়েছে। শ্রাবণ উঠে বসে হিয়ার দিকে তাকাল। হিয়ার কপালে চুমু দিয়ে সোজা হয়ে ল্যাম্প লাইট নিভাল। এরপরে হিয়াকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে শুল। হিয়ার কপালে, গালে, ঠোঁটে, চোখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলল, আমার ব্যক্তিগত সর্বতোয়ালিগু। সকাল 7টা। হিয়ার ঘুম ভাঙতেই টের পেল অনেক দেরি হয়ে গিয়েছে উঠতে। পরক্ষণেই ফোনটা হাতে নিয়ে দেখল 7:13 বাজে। সত্যিই দেরি হয়ে গিয়েছে। রাতে ভেবেছিল ভোরেই উঠবে, কিন্তু তা আর হলো কই। হিয়ার পাশে আবার শ্রাবণও নেই। যা দেখে মনে মনে ভাবল, কই, প্রতিদিন তো এত আগে উঠে না, আর উঠলেও জাগিয়ে তোলে। আজ এত আগেই উঠে কোথায় চলে গিয়েছে? একবার ডাকতেও তো পারত। হিয়া বিছানায় থেকে নেমে দাঁড়াল। তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হল। তখনও দেখল শ্রাবণ আসেনি। হিয়া ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হল। ড্রয়িং রুমে এসে দেখল নেহা দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে তখন কেউ ছিল না। নেহা হিয়াকে দেখে স্বস্তি ফেলে এগিয়ে এল। হিয়া হেসে বলল,
বিয়ের পরে সংসার জীবনের প্রথম দিনে অনেক অনেক শুভেচ্ছা বান্ধবীগু। নেহা হেসে বলল, ধন্যবাদ বান্ধবীগু। ওহো, ভুলেই গিয়েছিলাম, এখন তো আমরা যাই। নেহা হিয়ার হাত ধরে বলল, যাহ, আগেও যেমন বান্ধবীর মতো থেকেছি এখনও তাই থাকব। হিয়া আশেপাশে তাকিয়ে রসিকতা করে বলল, তা না হয় থাকব। তো আমার দেবর রাতে কিরকম ভালোবাসা দিল যে এখনও নিচেই এলো না আগে। নেহা লজ্জা পেয়ে হেসে বলল, যাহ, তোর মুখে কিচ্ছু আটকায় না আগে। হুম, এখন বড় যা হয়েও মজা করতে পারব, আবার বান্ধবী হিসেবেও। এমন সময় সাবিহা চৌধুরী নামলেন সিঁড়ি দিয়ে। দুজনকে হাসতে দেখে তিনি বললেন, তোমাদের হাসিঠাট্টায় কি আমাকে নেওয়া যাবে? হিয়া হেসে বলল, উহু, আপনাকে নেওয়া যাবে না। এটা আমাদের পার্সোনাল বিষয় মা। বড়দের বলা যাবে না। সাবিহা চৌধুরী কাছে এসে দাঁড়িয়ে বললেন, তাই নাকি গু? হিয়া নেহার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, এই যা, সালাম কর। নেহা হিয়ার কথায় সাবিহা চৌধুরীকে সালাম করল। সাবিহা চৌধুরী নেহাকে ধরে বললেন, থাক থাক, সালাম করতে হবে না গি। সাবিহা চৌধুরী নেহার সাথে টুকটাক কথা বলে কিচেনে চলে গেলেন। সাথে নেহাও গেল। ফাহিমা বেগম একটু পরে আসবে আজকে। আর হিয়া রান্না করার জন্য ফ্রিজ থেকে সবজি বের করছে। একটু পরে কাব্যও নিচে এলো। হিয়া শয়তানি করে কিচেন থেকেই জিজ্ঞাসা করল, ভাইয়া ভালো আছো? বেচারা লজ্জায় শেষ। ঘাড়ে হাত রেখে বলল, হুমুম ভাবি ভালো। মিনিট 20 পরে ফাহমিদা বেগম এলেন। তিনি কিচেনে ঢুকেই হিয়াকে নিয়ে কয়েকদম দূরে গেলেন। কেউ তেমনভাবে খেয়াল করল না। হিয়া বেশ অবাক হল। অতঃপর জিজ্ঞাসা করল, আন্টি কিছু বলবেন নাকি? ফাহিমা বেগম আস্তে করে বললেন, তোমাকে একটা লোক বাগানে যেতে বলেছে। দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। হিয়া নাকমুখ কুঁচকে বলল, কে সে? উত্তরে ফাহিমা বেগম বললেন, আমি তো চিনতে পারিনি মা। তুমি গিয়ে একটু দেখেই এসো। হিয়া চিন্তিত হয়ে উঠল। ওকে আবার কোনো লোক এসে ডাকবে? ও কিচেনে এসে হাতটা ধুয়ে বাড়ির বাহিরে চলে গেল। একটু তাড়াহুড়ো করে হেঁটে বাগানে এলো। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।